150 মিলিয়ন, মানে 15 কোটি। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, তাই না? এটাই ছিল মোগল সাম্রাজ্যের জনসংখ্যা, যখন তারা তাদের ক্ষমতার একেবারে শীর্ষে ছিল। একটু ভেবে দেখুন, সেই সময়ে সারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/4 ভাগ। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে একটা রাজবংশ এত বড়, এত বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলল, আর তারপর এর শেষটাই বা কি হলো? চলুন আজকে এই অসাধারণ সাম্রাজ্যের উত্থান আর পতনের পুরো গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। এর মূলে ছিলেন বাবর। তিনি মধ্য এশিয়া থেকে এসেছিলেন, আর তার বংশ পরিচয়টাও কিন্তু সাধারণ ছিল না। ভাবুন একবার, তার শরীরে বইছিল 2 কিংবদন্তি বিজেতার রক্ত, একদিকে তৈমুর আর অন্যদিকে চেঙ্গিস খান। তবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করাটা অত সহজ ছিল না। প্রথম কয়েকটা দশক তো ছিল রীতিমতো যাকে বলে রোলার কোস্টার রাইড। একদিকে সিংহাসন প্রতিষ্ঠা হচ্ছে, আবার অন্যদিকে বাবরের ছেলে হুমায়ুনকে দেশ ছেড়ে পারস্যের নির্বাসনে যেতে হচ্ছে। তারপর আবার সেই পারস্যের সাহায্য নিয়েই তিনি সিংহাসন ফিরে পাচ্ছেন। মানে শুরুটা যে কতটা টালমাটাল আর ভঙ্গুর ছিল তা এ থেকেই বোঝা যায়। তো এই প্রথম 3 জন সম্রাটকে বলা যেতে পারে মুঘল সাম্রাজ্যের আসল স্তম্ভ। বাবর ছিলেন ফাউন্ডার, মানে তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন। হুমায়ুন সেই কাঠামোটাকে টিকিয়ে রেখেছেন, সাথে যোগ করেছেন পারস্যের সাংস্কৃতিক ছোঁয়া। আর তারপর এলেন আকবর। তিনি এসে সেই ভিত্তির ওপর এমন এক বিশাল অট্টালিকা বানালেন যা ইতিহাস হয়ে গেল। আর আকবরের সময় থেকেই কিন্তু মুঘলদের সেই বিখ্যাত স্বর্ণযুগের শুরু। মানে এমন একটা সময় যখন সাম্রাজ্যের স্থিতিশীলতা ছিল, চারদিকে ছিল সমৃদ্ধি, আর এমন সব অবিশ্বাস্য কীর্তি গড়া হচ্ছিল যা আজও আমাদের অবাক করে। আকবরের শাসন পদ্ধতির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি ছিল জানেন? তার দূরদর্শিতা। তিনি বুঝতেন শুধু তলোয়ারের চড়ে একটা বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না। তাই তিনি কূটনীতির আশ্রয় নিলেন, সেখানকার মানুষদের নিজের করে নিলেন। যেমন ধরুন, হিন্দু রাজপুত রাজ্যগুলোর সাথে জোট বাঁধা। এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। আর তার এই যে সহনশীল নীতি, এর একটা দারুণ উদাহরণ হল দ্বীন-ই ইলাহি। আসলে এটা ছিল তার একটা প্রচেষ্টা, যেখানে তিনি উপমহাদেশের বিভিন্ন ধর্মের ভালো দিকগুলো নিয়ে একটা সমন্বয় তৈরি করতে চেয়েছিলেন। এটা থেকেই বোঝা যায় যে এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশকে শাসন করার জন্য তিনি কতটা ভিন্নভাবে, কতটা বড় পরিসরে চিন্তা করতেন। আচ্ছা, আকবরের পর যার কথা না বললেই নয়, তিনি হলেন তার নাতি শাহজাহান। তার প্যাশনই ছিল স্থাপত্য। বলা হয় তার সময়ে মুঘল শিল্প আর স্থাপত্য তার একেবারে শিখরে পৌঁছে গিয়েছিল। আর তার কীর্তিগুলো, সেগুলো তো আজও সেই স্বর্ণযুগে জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা বা জামা মসজিদ, এগুলো শুধু ইট পাথরের সৌধ নয়, এগুলো মুঘলদের সেই সময়ের ক্ষমতা আর অসাধারণ শিল্প রুচির গল্প বলে। এরপর মুঘল সাম্রাজ্যের গল্পে আসেন সম্রাট অরঙ্গজেব, আর তার সময়টা ছিল এক অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সে ভরা। একদিকে তার সময়ে মুঘল সাম্রাজ্য আয়তনের সবথেকে বড় হয়, কিন্তু ঠিক সেই সময়ে এর পতনের বীজও বোনা হয়ে গিয়েছিল। 40 লক্ষ বর্গ কিলোমিটার, ভাবা যায়? ঔরঙ্গজেবের অধীনে মুঘল সাম্রাজ্য প্রায় পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। নিঃসন্দেহে এটা ছিল মুঘল ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সাম্রাজ্যের চরিত্রে একটা বিশাল পরিবর্তন চলে আসে। কোথায় আকবরের সেই জোট আর সমন্বয়ের নীতি, আর কোথায় ঔরঙ্গজেবের অবিরাম যুদ্ধ আর কঠোর ধর্মীয় নীতি। এই দুয়ের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ পাতাল। আর ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই যেন বাঁধটা ভেঙে গেল। সাম্রাজ্যের যে কেন্দ্রীয় শক্তিটা সবকিছু ধরে রেখেছিল, সেটা এতটাই দুর্বল হয়ে পড়ল যে আর ফেরার কোনো উপায়ই রইল না। চলুন দেখি কিভাবে এত বড় একটা মহিরু হুড়মুড় করে ভেঙে পড়ল। এর পতনের পেছনে আসলে কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, লাগাতার যুদ্ধ করে কোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, মারাঠাদের মতো আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। তৃতীয়ত, পারস্যের নাদির শাহের দিল্লি আক্রমণ সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিল। আর সবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়।
এই কয়েকটা তারিখ আসলে মোগলদের পতনের এক একটা মাইলস্টোন। আওরঙ্গজেবের মৃত্যুর পর যে ভাঙনটা শুরু হয়েছিল, 1857 সালে শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে তার আনুষ্ঠানিক ইতি টানা হয়। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যায় না। সাম্রাজ্য হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এর রেশ সেটা আজও রয়ে গেছে। আধুনিক দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, পরিচয়, এমনকি আমাদের রোজকার জীবনেও মুঘলদের প্রভাবটা কিন্তু বেশ গভীর। এর সবচেয়ে বড় প্রমাণ হল তাদের স্থাপত্য। তাজমহল, লালকেল্লা, হুমায়ুনের সমাধিসৌধ, এই নামগুলো শুনলেই চোখে যা ভেসে ওঠে সেটাই মুঘলদের উত্তরাধিকার। এগুলো শুধু পর্যটকদের আকর্ষণ করে না, এগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। তাছাড়া মোগলরা ছিল সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন ঘটানোর কারিগর। তারা মধ্য এশিয়া আর পারস্যের শিল্প, সাহিত্য, খাবারদাবারকে এখানকার স্থানীয় ঐতিহ্যের সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছিল যে একটা সম্পূর্ণ নতুন আর সমৃদ্ধ সংস্কৃতির জন্ম হয়। আর এই মেলবন্ধনের সবচেয়ে সেরা উদাহরণ কি জানেন? উর্দু ভাষা। ফার্সি, আরবি, তুর্কি আর এখানকার স্থানীয় ভাষার মিশ্রণে তৈরি এই ভাষাটা আজও কোটি কোটি মানুষ ব্যবহার করে। এটা তো মুঘলদের এক জীবন্ত উত্তরাধিকার, তাই না? তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, সাম্রাজ্য তো আর নেই, কিন্তু তার প্রভাব কি সত্যিই শেষ হয়ে গেছে? আমাদের স্থাপত্যে, আমাদের খাবারে, আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে। আজকের দক্ষিণ এশিয়ার দিকে তাকালে মুঘলদের সেই প্রতিধ্বনি আমরা আর কোথায় কোথায় শুনতে পাই? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?